জাতিসংঘে অধিবেশন, মোদির সাথে বৈঠক করতে চান ডক্টর ইউনূস। জানাবো দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। নারায়ণগঞ্জে বিএনপির এক গ্রুপের ওপর অপর গ্রুপের হামলা। এবং সর্বশেষ নির্বাচনে চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তি, দীপুমনির ভাই টিপু চক্রের শত কোটি টাকার বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘে অধিবেশন, মোদির সাথে বৈঠক করতে চান ডক্টর ইউনূস। আগামী মঙ্গলবার শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। আর এই অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। গত রোববার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস উল্লেখ করেন, তিনি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার এবং সাইড লাইনে বৈঠক করার চেষ্টা করবেন। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত। ৮ সদস্যের ব্লক এই অঞ্চলের অনেক সমস্যা সমাধান করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার চেষ্টা করব। সার্কভুক্ত দেশগুলোর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একটি ছবি তোলার চেষ্টা করব। সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল, এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান। আমরা সার্কের নাম ভুলে গেছি, আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায়দায় ফেলেছে নয়াদিল্লিকে, কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির ওপর চাপ বাড়ছে। সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, এই চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক ধাঁধায়। এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য। ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাট বলেছে, এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতে ফেরত দিতে হবে। তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যর্পণ অস্বীকৃতিও জানাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে এখনো পর্যন্ত হত্যা, নির্যাতন, গুম, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে। আর এসব অভিযোগ ওঠায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া কঠিন হতে পারে। দ্য ডিপ্লোম্যাট বলেছে, ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে, কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা থাকবে। কি আছে ২০১৩ সালে চুক্তিতে? ভারত কি হাসিনাকে ফেরতে অস্বীকৃতি জানাতে পারবে? ২০১৩ সালে ভারত ও বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তি করে। এরপর ২০১৬ সালে এটি সংশোধন করা হয়। চুক্তিতে বলা আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগের সর্বনিম্ন ১ বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ফেরত দিতে হবে। তবে এর মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ ধারাও রয়েছে। ৬ নম্বর ধারায় উল্লেখ আছে, যদি কোনো দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে, তাহলে তাকে প্রত্যর্পণ অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই ধারাতে আবার বিশেষভাবে উল্লেখ আছে, হত্যা, সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। আর শেখ হাসিনার বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব মামলা করা হয়েছে সেগুলো সবই হত্যা, অপহরণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে। দ্য ডিপ্লোম্যাট বলেছে, হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে ধারা ৬ অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারবে না। আরেকটি হলো ধারা ৮। এতে বলা আছে, যদি অসৎ নিয়তে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে। তারা দাবি করতে পারে, হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি। হাসিনা যেহেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন, সে কারণে ভারত এই ধারা ব্যবহারে সমর্থন পেতে পারে। তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পরও যদি ফেরত না দেওয়া হয়, তাহলে এটি ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ করবে। নারায়ণগঞ্জে বিএনপির এক গ্রুপের ওপর অপর গ্রুপের হামলা। নারায়ণগঞ্জ মহানগরে বিএনপির এক গ্রুপের ওপর হামলা চালিয়ে আরেক গ্রুপ। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুবদল নেতা মুন্নাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত হয়েছেন ১০ জন। স্থানীয়রা জানান, বিকেল বন্দরে বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময় নবীগঞ্জ ঘাটের অদূরে ৩ রাস্তার মোড়ে জমায়েত হন মহানগর বিএনপি নেতারা। হঠাৎ ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় অনেকে পালিয়ে গেলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও মুন্না। তাদের মধ্যে মুন্না রক্তাক্ত
জখম হন। আহত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন, নবীগঞ্জে ৩ রাস্তার মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের অনুসারীরা গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগে লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে আমাদের ওপর আক্রমণ করেন। এতে আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মুন্না গুরুতর আহত হন। ১৫০ থেকে ২০০ লোক হামলা করেছেন জানিয়ে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, গত দল ১৫ ক্ষমতায় ছিল না। এই ১৫ বছরে তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি দালালি করেছে, এখন দালালি করতে পারে না। তাই তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোক নিয়ে হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের সদস্য সচিব মৃত্যুসজ্জায়। চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তি, দীপুমনির ভাই টিপু চক্রের শত কোটি টাকার বাণিজ্য। পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ৩ বারের মন্ত্রী ডক্টর দীপুমনির প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা সবটুকু ব্যবহার করেছেন ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপু। ছোট বোনের ব্যাপক ক্ষমতার দাপট পকেটে নিয়ে ঘুরতেন বড় ভাই টিপু। তার নেতৃত্বে দেশ জুড়ে শিক্ষা বিভাগে এক ভয়ালো সিন্ডিকেট গড়ে ওঠে। সেসব তথ্য এতদিন চাপা থাকলে এখন বের হতে শুরু করেছে। পাশাপাশি নিজ জেলা চাঁদপুরকেও এই সিন্ডিকেট কলুষিত করেছে। তাদের দুর্নীতির বিস্তার ঘটে জেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানে। ভুক্তভোগীরা তাদের উপর ঘটে যাওয়া নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সামনে আনছেন। চক্রটির নজর ছিল অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের এমপিও ভুক্তি করা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মে শত কোটি টাকা শিক্ষা বাণিজ্য। জানা যায়, ডক্টর দীপুমনি তার নির্বাচনী এলাকায় নিজের সিন্ডিকেটের বাইরে কাউকে, এমনকি দলের ত্যাগী নেতা কর্মীদেরও মূল্যায়ন করতেন না। ক্ষমতার দাপটে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। ফলে ফ্রি স্টাইলে চালিয়েছেন জেলার সব কর্মকাণ্ড। দলের একাধিক ত্যাগী নেতার ভাষ্য, দীপুমনির কারণে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল ছিলেন কোণঠাসা। চাঁদপুর ৩ তথা সদর ও হাইমচর উপজেলার উন্নয়ন, জনপ্রতিনিধি নির্বাচন সবকিছু নিয়ন্ত্রণ করতেন এই মন্ত্রী এবং তার ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপু। এ আসনে আওয়ামী লীগের আরেক ত্যাগী নেতা সুজিত রায়নন্দী। তিনি ৩ বার দলের তৃণমূলের নেতাদের ভোটের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হলেও অবৈধ টাকার ক্ষমতার প্রভাব খাটিয়ে দীপুমনি এই পদ বাগিয়ে নিতে বিনা ভোটে নির্বাচিত হন। পরে ৩ বার হন মন্ত্রী। ক্ষমতার অপব্যবহার তাকে আরো জনবিচ্ছিন্ন করে দেয়, কিন্তু তিনি তার ভাই এসবকে তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতা করেছেন দেদার। তিনি দীপুমনি নির্বাচনী এলাকায় বেশি দুর্নীতির জাল বিস্তার ঘটে শিক্ষামন্ত্রীর দায়িত্ব থাকাকালীন। ওই সময় চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিও ভুক্তি শত কোটি টাকা শিক্ষা বাণিজ্যের অভিযোগ ওঠে। নানান কারণে এই দুর্নীতির তথ্য তখন প্রকাশ করা যায়নি। দীপুমনি আটকের পর তার এবং তার সিন্ডিকেটের ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতি নানা তথ্য বেরিয়ে আসছে। অনেকে মুখ খুলতে শুরু করেছেন। ভাই টিপুর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ে একছত্র সিন্ডিকেট গড়ে তোলা হয়। এ চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ছিলেন সহযাত্রী। তার দ্বারস্থ হতে তারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা চাঁদপুরে প্রায় চলে আসতেন। এমনকি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও আসতেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশিউর রহমান ছিলেন এই ঘুষ বাণিজ্যের হেতাদের অন্যতম। চাঁদপুর জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, চাঁদপুর হাইমচরেই ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কুল ৫৬টি, কলেজ ৪২টি এবং মাদ্রাসা ১১টি। মন্ত্রীর ভাই টিপু চাঁদপুর ও হাইমচর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করে দেওয়ার নামে কমিশন নেন। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে চাকরি প্রার্থীর কাছ থেকে ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও চতুর্থ শ্রেণীর পদেও টিপুর সম্মতি ছাড়া নিয়োগের সুযোগ ছিল না। দীপুমনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩৪২ জন শিক্ষক এবং ১৫৯ জন কর্মচারীকে এমপিও ভুক্তি করা হয়। ভুক্তভোগীরা জানান, এমপিও ভুক্তিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ লাখ থেকে ১৫ লাখ এবং প্রতি শিক্ষককে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা করে দিতে বাধ্য করা হয়। এভাবে শত কোটি টাকা শিক্ষা বাণিজ্যের অভিযোগ রয়েছে চক্রের বিরুদ্ধে। দীপুমনি গ্রেপ্তারের পর রিমান্ডে অনেক তথ্য দিয়েছেন বলে জানা গেছে। এখন তার ভাই টিপুর ফোন বন্ধ। তিনি দেশে আছেন কিনা তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পুরানবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার মজুমদারও পলাতক রয়েছেন, ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, শুধু শিক্ষা খাতে নয়, দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে নিমজ্জিত ছিল। চাঁদপুরে দীপুমনির ভাই টিপু এবং হাইব্রিড আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি এসব দুর্নীতি নিয়ন্ত্রণ করত। এদেশে এ দুর্নীতিবাদ চক্রের বিচার করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।